বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ৪ নং মহিষাল ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি ঘোষণা উপলক্ষে আজকের এই বৈঠকের সম্মানিত সভাপতি, ৪ নং মহিষাল ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মফিজুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। আমাদের সবার প্রিয় চান্দিনা উপজেলার শত শত হাজার হাজার নেতাকর্মীর অতন্ত্র প্রহরী মরহুম জননেতা আলহাজ খোরশেদ আলম সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, চান্দিনা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব কাজী এরশাদ সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। ৪ নং মহিষাল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আলমগীর হোসেন সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ৪ নং মহিষাল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ডাক্তার ইউসুফ সাহেব উপস্থিত আছেন। বিএনপি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বিএনপির একটা অন্যতম অঙ্গ সংগঠন। শহীদ প্রেসিডেন্ট সাহেব যখন বিএনপি গঠন করলেন তখন তিনি মনে করলেন বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী মানুষকে বিএনপি রাজনীতি করার জন্য সুযোগ করে দিতে হবে। সেই নিরীক্ষে তিনি সারা বাংলাদেশের কৃষক সমাজকে অন্তর্ভুক্ত করার জন্য বিএনপির একটা পেশাজীবী সংগঠন করলেন কৃষক দল। সারা বাংলাদেশের শ্রমিকদেরকে অন্তর্ভুক্ত করার জন্য বিএনপির একটা অঙ্গ সংগঠন তৈরি করলেন জাতীয়তাবাদী শ্রমিক দল। সারা বাংলাদেশে যারা মাছ আহরণ করেন তাদেরকে এই সংগঠনে অন্তর্ভুক্ত করার জন্য তিনি তৈরি করলেন জাতীয়তাবাদী জেলে দল, আজকে যেটার নাম হচ্ছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। যারা তাঁত শিল্প, কাপড় বোনার সাথে জড়িত তাদেরকে বিএনপির পতাকা তলে ঠাঁই করে দেওয়ার জন্য তিনি তৈরি করলেন জাতীয়তাবাদী তাঁতি দল। এই 4টি সংগঠন হচ্ছে বিএনপির পেশাজীবী সংগঠন। জিয়াউর রহমান সাহেব যখন এই সংগঠনটা তৈরি করেন তখন মাছ সংক্রান্ত, মাছ আহরণ, মাছ বিক্রি, মাছ ব্যবসা এটা জড়িত ছিল নদী কেন্দ্রিক এবং জেলারা এই কাজটা করত, যার কারণে এই সংগঠনের নাম ছিল জাতীয়তাবাদী জেলে দল। পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেখলেন মাছ সংক্রান্ত, মাছ আহরণ, জাতীয় আমিষ চাহিদা মেটানোর জন্য নদী কেন্দ্রিক ছাড়া সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে সমাজের উঁচু শ্রেণীর লোকেরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ করে মৎস্য চাষের সাথে সম্পৃক্ত হয়েছেন। এই সারা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মৎস্য চাষীকে বিএনপির পতাকা তোলে পেশাজীবী সংগঠনে ঠাঁই করে দেওয়ার জন্য জেলে দলের নামের পরিবর্তন করে তিনি নাম রাখলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। আজকে যেটা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল হিসাবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। প্রিয় ভাইরা আমার, 5ই আগস্টের পরে যখন দেশনায়ক তারেক রহমান সাহেব বিবৃতি দিলেন যে বিএনপির কোন অঙ্গ সংগঠনের কোন নেতৃবৃন্দ যদি সামাজিক বিশৃঙ্খলার সাথে জড়িত থাকে আমি সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব এবং জেলা পর্যায়ে আমরা যারা নেতৃবৃন্দ আছি আমাদের সাথে উনি স্কাইপ মিটিং এ নির্দেশনা দিলেন যে সংগঠনের নেতা কর্মীরা সামাজিক বিশৃঙ্খলার সাথে জড়িত থাকবে ওই সংগঠনের নেতা তার জবাবদিহিতা করতে হবে। আমি জননেতা আতিকুল আলম শাওন সাহেবের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছে এবং চান্দিনা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছে। দেশনায়ক তারেক রহমান সাহেবের নির্দেশনার পরে আমি চেষ্টা করেছি কুমিল্লা উত্তর জেলার মৎস্যজীবী দলের প্রত্যেকটা নেতা কর্মী যাতে সামাজিক বিশৃঙ্খলা তৈরি থেকে দূরে থাকে এবং বিএনপির পক্ষে জনমত গঠনের কাজে এগিয়ে যায় এবং কতটুকু সফল হয়েছে সেটা বিচারের দায়িত্ব কুমিল্লা উত্তর জেলা বিএনপির। আপনারা কি কোনো পত্র পত্রিকায় শুনেছেন চান্দিনা উপজেলা সহ কুমিল্লা উত্তর জেলার যে 11টি ইউনিট আছে মৎস্যজীবী দলের কোন নেতা সামাজিক বিশৃঙ্খলা, চাঁদাবাজি ইত্যাদির সাথে জড়িত হয়েছে এমন কোন খবর এসেছে? আসে নাই। কারণ কি? জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পতাকা তুলে যারা এসেছেন তারা প্রত্যেকেই স্বনির্ভর। বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে, এই মৎস্যজীবী দল একটা ব্যবসায়ীদের সংগঠন। আপনারা চিন্তা করেন তো, একজন মাছ ব্যবসায়ী 1 লক্ষ, 2 লক্ষ, 1.5 লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারেন না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে? একজন মাছ ব্যবসায়ী মাছ চাষ করতে হলে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়। সুতরাং তিনি স্বনির্ভর, তাকে চাঁদাবাজি করতে হয় না। মৎস্যজীবী দলের পতাকা দলে যারা এসেছেন তারা বাজারে লুটপাট করতে হয় না, টেম্পো স্ট্যান্ড দখল করতে হয় না। এই কারণে মৎস্যজীবী দল ইতিমধ্যে সারা বাংলাদেশে একটা সুনাম অর্জন করেছে
এবং অদূর ভবিষ্যতে জাতীয়তাবাদী দল বিএনপির একটা অন্যতম শক্তিশালী সংগঠন হিসাবে জাতীয়তাবাদী দল মৎস্যজীবী দল ইনশাআল্লাহ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, চান্দেনান রাজনীতির প্রেক্ষাপটে আপনারা সবাই দেখেছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জনতা আতিকুল আলম শাওন সাহেবের পাশে থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠনের সাথে সমানভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে, ঠিক কিনা? আজকের এই মৎস্যজীবী দলের উঠান বৈঠকে প্রমাণ করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কতটা চান্দিনাতে আজকে শক্তিশালী হয়ে উঠছে। এর কারণ হচ্ছে জাতীয়তাবাদী দলের নেতা জনতা আতিকুল আলম শাওন সাহেবের দলের প্রতি আন্তরিকতা এবং ওনার নিজের হাতে চান্দিনায় মৎস্যজীবী দল যাত্রা শুরু করেছে। এজন্য এটার প্রতি ওনার সুসংগত এবং সুন্দর দৃষ্টি রয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই, আমরা সবাই বিএনপি করি। বিএনপি হচ্ছে ইসলামী মূল্যবোধে উজ্জীবিত জাতীয়তাবাদী দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদেরকে এই আদর্শ দান করে গেছেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করে পাহাড়ে যারা বসবাস করে বাংলা ভাষায় কথা বলে না তাদেরকে এদেশের উপরে অধিকার প্রতিষ্ঠা করেছেন। শেখ মুজিবুর রহমান সাহেব যে আদর্শ দিয়েছিলেন সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, অর্থাৎ যারা বাংলায় কথা বলে, যারা কলকাতার মানুষ তারা বাংলায় কথা বলে কিনা? বাঙালি জাতীয়তাবাদ বললে তাদের এই দেশের উপর অধিকার প্রতিষ্ঠিত হয়। তারা কি এই দেশের মালিক? যারা পাহাড়ে বসবাস করে তারা কি বাংলায় কথা বলে? জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ বললে পাহাড়ের মানুষ বাংলায় কথা বলে না, তারা দেশের উপর অধিকার থাকে না, কিন্তু তারা তো এদেশেরই মানুষ। এই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার পরে সংবিধান সংশোধন করে বাঙালি জাতীয়তাবাদ ছুড়ে ফেলে দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছেন। অর্থাৎ পাহাড়ে থাকুক আর আমাদের মতো সমতলে থাকুক, বাংলাদেশের ভিতরে যারা বসবাস করবে প্রত্যেকটা নাগরিকের এই বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে বাংলাদেশের উপর অধিকার রয়েছে। দেশের বাহিরে যারা ভারতে বাংলায় কথা বলে বাংলাদেশের উপরে তাদের কোনো অধিকার নেই। প্রিয় ভাইয়েরা আমার, এখানে শেষ নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বলেছেন বিএনপি একটা ইসলামী মূল্যবোধে উজ্জীবিত একটা দল। এই কারণে তিনি ক্ষমতা এসে প্রথমে সংবিধানের উপরে ইসলামের পবিত্র বাণী বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজিত করেছেন, ঠিক কিনা? তিনি বলেছেন নাস্তিকদের জন্য এদেশ নয়, যে যে ধর্মই মানুক, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তাদের জন্য এই দেশ। এজন্যই তিনি সংবিধানে সংশোধন করেছেন এদেশের নাগরিকদেরকে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তিনি এদেশে ইসলামের প্রচার প্রসারের জন্য ওআইসির মধ্যে গিয়ে বক্তব্য দিলেন যে সকল মুসলিম দেশ আছে ওই সকল মুসলিম দেশের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। ওখানে প্রস্তাব দিয়ে ক্ষান্ত হন নাই, তিনি দেশে এসে বাংলাদেশে প্রথম দক্ষিণ এশিয়ার মধ্যে এবং কি এশিয়ার মধ্যে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। আমরা সবাই এটার নাম জানি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা? এখানে শেষ নয়, ইসলামকে নিয়ে গবেষণা করার জন্য, ইসলাম ধর্মের কর্মকাণ্ডকে জাতীয় পর্যায় থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1980 সালে একটা ইসলামিক রিসার্চ সেন্টার গঠন করলেন এবং এর মাধ্যমে ইসলামী কার্যক্রমকে গবেষণার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ সৃষ্টি করলেন। প্রিয় ভাইয়েরা আমার, এখানে শেষ নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ইরানের একটা যুদ্ধ লেগেছিল, কুয়েতের সাথে যুদ্ধ লেগেছিল, তিনি একটা ক্ষুদ্র একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তিনি জাতিসংঘ এবং ওআইসির মাধ্যমে দুতিয়ালি করে ইসলামী ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ চললে ইসলামী দেশ দুর্বল হয়ে যাবে সেটা বোঝাতে সক্ষম হলেন। এই কারণে জাতিসংঘের পক্ষ থেকে শহীদ জিয়াকে আহ্বায়ক করে ওই দুটি দেশের সংঘাত মীমাংসা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা জানেন তো এটা। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব অত্যন্ত সফলভাবে সেই দুটি ইসলামিক দেশের, মুসলিম দেশের যুদ্ধকে থামিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন হজ করতে গেলেন তখন তিনি দেখলেন আরাফাতের ময়দানে সারা বিশ্ব থেকে আসা লক্ষ লক্ষ হাজী প্রখর রোদ্রের মধ্যে অত্যন্ত কষ্ট স্বীকার করে তাসবিহ তাহলিল ও হজের দায়িত্বগুলো সম্পন্ন করতে হয়। এর জন্য তিনি চিন্তা করলেন আরাফাতের ময়দানে যদি আমরা সারা বছর পাতা থাকে এরকম একটা উদ্ভিদ রোপণ করতে পারি, ওই গাছের ছায়ার মধ্যে বসে এই হাজী সাহেবগণ আরাম আয়েশে ইসলামী তাসবিহ তাহলিল ও হজের দায়িত্বগুলো কমপ্লিট করতে পারবেন। সেই নিরীক্ষণে চিন্তা করলেন আমার দেশে একটা গাছ আছে, নিম গাছ, 12 মাস এটাতে পাতা থাকে। তিনি বাংলাদেশ থেকে শত শত নিমের চারা নিয়ে সৌদি বাদশার সাথে যোগাযোগ করে আরাফাতের ময়দানে রোপণ করলেন এবং 8-10 বছরের মধ্যেই এই নিমের চারাগুলা বড় আকার ধারণ করলো, এগুলাতে বীজ আসলো। আশেপাশের এলাকায় সৌদি সরকারের বীজগুলো লাগিয়ে পবিত্র আরাফাতের ময়দানকে নিম গাছের সুশীতল ছায়ায় ঢেকে দিলেন এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ হাজী সাহেবগণ এই ছায়ার মাঝে বসে আজকে হজের দায়িত্ব পালন করতে পারছে।
সারা বিশ্বের মুসলমান এই নিম গাছের ছায়ার নিচে হজের দায়িত্ব পালন করে অত্যন্ত খুশি হয়ে নিম গাছের নামটাকে সৌদি আরবে পরিবর্তন করে জিয়া গাছ রেখেছে, ঠিক কিনা? আজকে সারা পৃথিবীর মানুষ ওই নিম গাছকে সৌদি আরবে জিয়া গাছ নামে চিনে। প্রিয় ভাইয়েরা আমার, এখানে ইসলামের প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অবদানের শেষ নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীর মুসলমানদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসামান্য অবদান রেখেছেন। এই কারণে সৌদি বাদশাহ খুশি হয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম রাষ্ট্রপ্রধান হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আল্লাহ তাআলার পবিত্র কাবা ঘরের ভিতরে ঢুকে জিয়ারত করার সুযোগ করে দিয়েছিলেন। এটা বাংলাদেশের মুসলমানদের জন্য কি গর্বের বিষয় নয়? অবশ্যই গর্বের বিষয়। শহীদ জিয়া যতদিন জীবিত ছিলেন বাঙালি জাতির মর্যাদা, ইসলামিক একজন মুসলিম জাতিসত্তা হিসাবে বাংলাদেশের মর্যাদা সারা বিশ্বের দরবারে তরতর করে উপরে উঠেছিল। প্রিয় ভাইয়েরা আমার, শহীদ জিয়া যখন ক্ষমতায় ছিল এদেশের পীর মাশায়েখগণ অত্যন্ত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে খানকায় বসে তাদের মুরিদানদের মধ্যে তাসবিহ তাহলিলের সবক দিতে পেরেছিলেন, যার কারণে সকল পীর মাশায়েখ শহীদ জিয়াকে ইসলামী মূল্যবোধের পক্ষের লোক হিসাবে সমর্থন দিয়েছিল। শহীদ জিয়া যতদিন ক্ষমতায় ছিল ততদিন বাংলাদেশের মুফাসসিরগণ মাঠে ময়দানে স্কুল কলেজের মাঠে মসজিদের মাঠে মাঠে নির্বিঘ্নে তাফসীরুল কোরআন মাহফিল করতে পেরেছিলেন। শহীদ জিয়া যখন ক্ষমতায় ছিল এদেশের মাদ্রাসা শিক্ষাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়েছিলেন। এই কারণেই তা সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছে শহীদ জিয়া শুধু কথায় বলে নাই, বিএনপি ইসলামী মূল্যবোধের উজ্জীবিত দল। শহীদ জিয়া কাজ করে প্রমাণ করে দিয়েছে বিএনপি হচ্ছে একটা ইসলামী মূল্যবোধে উজ্জীবিত জাতীয়তাবাদী দল, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে ধর্মের নামে রাজনীতি করে অনেকে আমাদের সরল মনা মানুষকে বিভক্ত করা বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা জনগণের কথাগুলো তুলে ধরতে হবে। আগামী নির্বাচন দেশনায়ক তারেক রহমান সাহেব বলছেন অত্যন্ত চ্যালেঞ্জের একটা নির্বাচন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শহীদ জিয়ার যে ইসলামের খেদমত, সেই খেদমত যদি আমরা জনগণের কাছে তুলে না ধরি, বিএনপি যে ইসলাম দরদি একটা দল সেটা যদি আমরা জনগণের সামনে তুলে ধরতে ব্যর্থ হই, তাহলে অবশ্যই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই বিএনপি ইসলামের মূল্যবোধে উজ্জীবিত একটা দল, এটা একটা চিরন্তন সত্য কথা। এই দলের প্রচার প্রসারের জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য বিএনপি সদা সর্বদা সচেষ্ট। এটা আমরা জনগণের মাঝে তুলে ধরতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা চান্দিনার স্থানীয় রাজনীতি নিয়ে দু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন গত 17 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রে বসে থেকে বিএনপির উপর চরম অত্যাচার নির্যাতন শুরু করেছে। আগেই দেশে বিদেশি গোয়েন্দা সংস্থা 2006 সালের দিকে ঘোষণা করে দিয়েছিল ব্যাপক ষড়যন্ত্রের কবলে বাংলাদেশে একটা তৃতীয় শক্তির উত্থান ঘটবে। এই খবর পেয়ে ডক্টর কর্নেল অলি আহমেদ এবং চান্দিনা বিএনপির তৎকালীন নেতা রেদওয়ান আহমেদ সাহেব বিএনপির চরম দুর্দিন সামনে দেখে নিজেদেরকে সেভ করার লক্ষ্যে বিএনপি ভেঙে দিয়ে এলডিপি নামক একটা দল প্রতিষ্ঠা করে শেখ হাসিনার সাথে সোহরাওয়ার্দী উদ্যানে একই মঞ্চে উঠে 111 চালু করেছিল, ঠিক কিনা? এই 111 চালু করার ফলশ্রুতিতে বিএনপির উপরে ইতিহাসের নজিরবিহীন অত্যাচার নির্যাতন স্টেম রোল নামে এসেছিল। ফলশ্রুতিতে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবকে কারান্তরীণ করে অত্যাচার করে নির্যাতন করে না মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, ঠিক কিনা? তারেক রহমান সাহেবের মেরুদণ্ড ভাঙার দোষর যারা ছিল তাদের মধ্যে একজন হচ্ছে চান্দিনার এলডিপির নেতা রেদওয়ান আহমেদ সাহেব। ভাইয়েরা আমার, এখানেই শেষ নয়। 111 চালুর পরে অনেক ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের দেশ ও নেত্রী দেশমাতা গণতন্ত্রের অতন্ত্র প্রহরী নেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ করে জনমানব শূন্যহীন একটা পরিত্যক্ত কারাগারের মধ্যে দীর্ঘদিন মানসিকভাবে নির্যাতনের লক্ষ্যে কারান্তরীণ করে রেখেছিল, ঠিক কিনা? আমাদের নেত্রী দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়াকে শত অত্যাচার নির্যাতনের পরেও জনগণের ভোটাধিকার পক্ষে প্রশ্নে স্বৈরাচারী শেখ হাসিনার ভয়ে শেখ হাসিনার সাথে কোনো আপোষ করেছিলেন? কোনো আপোষ করেন নাই। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। এই শিক্ষাকে আমরা বুকে ধারণ করতে হবে। যত বড় প্রলোভন হুমকি ধমকি আমাদেরকে দেখ না কেন, নেত্রীর সেই আদর্শে বলে বলিয়ান হয়ে আমরা আগামী নির্বাচনে জনতা আতিকুল আলম শাওন সাহেবকে থানা শীষের পক্ষে নীরব ভোট বিপ্লব ঘটিয়ে চান্দিনাবাসীর পক্ষে জাতীয় সংসদে দাঁড়িয়ে চান্দিনাবাসীর ভাগ্যের পক্ষে কথা বলার সুযোগ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে ওয়ার্ডে ঘরে বাড়িতে প্রত্যেকে এক একজন আতিকুল আলম শাওন সাহেব হয়ে যেতে হবে, ঠিক কিনা? এই নির্বাচন একটা চ্যালেঞ্জের নির্বাচন, এটা দেশনায়ক তারেক রহমান সাহেব বলে দিয়েছে। সুতরাং আমরা যদি আগের মতো চিন্তা করি, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির কমিটির যারা আছে
শুধু তারাই দলের পক্ষে কাজ করে সফলতার বন্দরে পৌঁছে যেতে পারবেন, এটা ভুল ধারণা। এই চ্যালেঞ্জার নির্বাচনে ফেসিবাদীদের দোসর যারা আজকে নির্বাচনকে বানচাল করে ইসলামের দোহাই দিয়ে নির্বাচনকে বানচাল করে বিএনপির ক্ষমতায়নকে ঠেকিয়ে রাখতে চায়, তাদেরকে প্রতিহত করতে হলে অবশ্যই আমাদেরকে প্রত্যেককেই এক একজন আতিকুল আলম শাওন সাহেব হিসাবে পাড়ায় মহল্লায় বিএনপির পক্ষে কাজ শুরু করে দিতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আগামী সংসদ নির্বাচনে যারা বিভিন্ন কেন্দ্রভিত্তিক কমিটি হবে, ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে সেই কমিটিগুলো হবে, আপনারা চেষ্টা করবেন গত 17 বছরে যারা বিএনপির প্রশ্নে কারো সাথে মাথা নত করে নাই, আপোষ করে নাই, তাদের নেতৃত্বে কেন্দ্র কমিটিগুলো দিবেন। কেন? আপনারা যদি কোনো বৈফোর নবাগত দুর্দিনে দুঃসময় চাপের মুখে নথি স্বীকারকারী কাউকে দিয়ে কেন্দ্র কমিটি প্রদান করেন এবং নির্বাচনের একদিন আগে 2 দিন আগে যদি লোকটা বিক্রি হয়ে যায়, আমরা কি নির্বাচনের দিন ওই কেন্দ্রের সঠিক সার্ভিসটা নেতাকর্মীদের পক্ষে দিতে পারবো? সুতরাং এই ব্যাপারে অত্যন্ত সজাগ থাকবেন। ইউনিয়ন সভাপতি এবং সাধারণ সম্পাদক নেতা যারা আছে, কমিটির যারা আছে, তারা জানা আপনার ওয়ার্ডের কোন নেতাটা স্বচ্ছ ত্যাগী দুর্দিনে দুঃসময় বিএনপির হাল ছেড়ে যায় নাই। আপনারা অবশ্যই তাদেরকে খুঁজে খুঁজে নেতৃবৃন্দের হাতে দিবেন, যাতে তারা নির্বাচনী কমিটিগুলো করতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী সংসদ নির্বাচনে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে জননেতা আতিকুল আলম শাওন সাহেবকে পার্লামেন্টে পাঠাবো। আমাদের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন, যে অত্যাচার নির্যাতনে উনি আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, দলের হাল ধরেছিলেন, আমরা অবশ্যই ওনাকে পার্লামেন্টে পাঠিয়ে আমাদের যে ঋণ, সেই ঋণ আমরা শোধ করতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শেষ করার আগে একটা কথা, জননেতা আতিকুল আলম শাওন সাহেব কেমন চান্দিনা চান এটা উনি ইতিমধ্যেই প্রমাণ দিয়েছেন। আপনারা সবাই জানেন জননেতা আতিকুল আলম শাওন সাহেব 5ই আগস্টের পরে চান্দিনার মানুষের এ প্রান্ত থেকে ও প্রান্ত থেকে দৌড়ে বিএনপি সকল নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন কোনো সামাজিকভাবে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। 17 বছর যারা আমাদেরকে অত্যাচার নির্যাতন করেছে তাদের ব্যাপারে যাতে কোনো প্রতিশোধ পরায়ণ আমরা না হই, এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন বাংলাদেশে ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে তাদের উপর যে অত্যাচার নির্যাতন হয় সেটা যাতে না হয়, এবং নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছিলেন যদি নির্যাতন হয় আমি সাংগঠনিকভাবে আপনাদের প্রতি অ্যাকশন নিব। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কি 2024 সালে এই 5ই আগস্টের পরে শুনেছেন চান্দিনার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কোন হিন্দু মা বোনদের উপরে, হিন্দু পরিবারের উপর অত্যাচার হয়েছে শুনেছেন? কোন আওয়ামী লীগকে রাস্তায় ফেলে পিটানো হয়েছে শুনেছেন? শোনেন নাই। কিন্তু 2001 সালে যখন ক্ষমতার পালাবদল হয়েছিল, আমরা জানি চান্দিনার বেশ কয়েকটি হিন্দু পরিবারের উপর আক্রমণ করা হয়েছিল, হিন্দু মা বোনদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছিল, এবং এই হিন্দু মা বোনেরা তাদের অভিভাবকদেরকে নিয়ে রাতের আধারে 2টা-3টার সময় মরহুম জননেতা আলহাজ খোরশেদ আলম সাহেবের বাড়িতে আশ্রয় নিয়েছিল। পরের দিন দলীয় ফোরামে খোরশেদ আলম সাহেব অত্যন্ত শক্ত বক্তব্য দিয়ে তাদেরকে রক্ষা করেছিল। এটা হচ্ছে চান্দিনার চিরন্তন সত্য একটা ইতিহাস। এবং আমরা যারা শহীদ জিয়ার আদর্শে বিএনপি করে সেদিন আমরা লজ্জিত হয়েছিলাম এই ঘটনা দেখে যে বিএনপি তো এমন আদর্শ হওয়ার কথা না। এটার কারণ হচ্ছে তৎকালীন বিএনপির নেতা রেদওয়ান আহমেদ সাহেবের কিছু উশৃঙ্খল নেতাকর্মী ছিল, তারা ওই হিন্দু মা বোনদের উপর অত্যাচার নির্যাতন করেছে। 2024 সালে যে ক্ষমতার পালাবদল হয়েছে, এটা আওয়ামী লীগ ইতিহাসের সবচাইতে জঘন্যতম দুরবস্থার মধ্যে পড়েছে। এত দুরবস্থার মধ্যেও চান্দিনার হিন্দু মা বোনেরা, হিন্দু পরিবারগুলা যারা মায়ের কোলে আছে, এটার কারণ কি? 2001 সালের বিএনপির নেতা আর 2024 সালের বিএনপির নেতা এক নয়। 2001 সালে বিএনপির নেতা ছিল রেদওয়ান আহমেদ সাহেব, আর 2024 সালে বিএনপির নেতা হলো জননেতা আতিকুল আলম শাওন সাহেব। একজন নেতা যেমন হয় তার কর্মীদের চরিত্র তেমন হয়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আসুন সকল ধর্মের, সকল মতের, সকল সামাজিক সংগঠনের জন্য একটা নিরাপদ চান্দিনা আবাসস্থল এবং সবার জন্য সবার সমান লেভেল প্লেইং ফিল্ড একটা চান্দিনা গড়ে তোলার জন্য আমরা আতিকুল আলম শাওন সাহেবকে আগামী নির্বাচনে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাই এবং আমাদের পক্ষে কথা বলার জন্য সুযোগ সৃষ্টি করে দেই। এই আহ্বান রেখে আসলে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি মোটামুটি আমাদের হাতে কিন্তু মহিষেল ইউনিয়নের ভোট নয়, ভোট হচ্ছে মহিষেল ইউনিয়নের আপনাদের হাতে, ঠিক কিনা? নির্বাচনের দিনকে মহিষেল ইউনিয়নের ভোট আমরা কাস্টিং করতে পারবো? এটা আপনারা করতে হবে, ঠিক কিনা? তো এটা আপনাদের দায়িত্ব। এখানে মূলত আমাদের আগে আপনাদের সবাইকে পরিচিত করিয়ে দেওয়ার উচিত, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে হয়তো বা আপনাদের সবাইকে পরিচিত করানো যায় নাই। এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মৎস্যজীবী দলের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আপনারা এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে আমি 8 ও 9 নং ওয়ার্ডের যে কমিটি তৈরি করা হয়েছে তার আমরা ঘোষণা করছি। 4 নং 8 নং ওয়ার্ডের যে কমিটি এখানে প্রস্তুত করা হয়েছে, প্রথমে সভাপতি হিসাবে নাম এসেছে মোহাম্মদ মহসিন ভুইয়া। সবাই আমরা ওনাকে অভিনন্দন জানাই।